প্রতিবেশী পড়ার ছোট ভাইয়ের বাসার ঘরে বসে আছি আমি। আমার সামনে ডিভোর্স পেপার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর্তমান বর মিস্টার নিত্র। তিনি ডিভোর্স পেপার আমার দিকে এগিয়ে দিয়ে বেশ শান্ত গলায় বললেন, আপনার মতো নিচু ক্লাসের মানুষ এই জন্য দেখেনি। কিভাবে নিজের বরের ছোট ভাইকে বিয়ে করতে পারলেন? যাই হোক, ডিভোর্স পেপারটাতে আর চুক্তিটাতে একটা সাইন দিন। আমি মিহিয়া, সবাই আদর করে মি বলে ডাকে। গ্রামের মেয়ে, শহরে এসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কাল সকালে বাবা হঠাৎ ফোন করে বলল, মিহি মা, আমরা তোর বিয়ে ঠিক করেছি, তুই আজকে চলে আয়। ছেলে খুব বড় পরিবারের। বাবার মুখের ওপর কোনো কথা বলতে না পেরে সব গুছিয়ে চলে যায় গ্রামে। বাড়ির দিকে শুনতে পারি আজকেই বিয়ে। সময়কে হলুদ মাখানো শুরু করে। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বাজলেও বরের কোনো খোঁজ পাওয়া যায় না। বাবা বেশ চিন্তিত হয়ে ঘটক আতাবুলকে ফোন করে। তার কিছুক্ষণ পরে কয়েকটা গাড়ি আসে। গাড়ি থেকে নেমে একজন বৃদ্ধা বাবার কানে কানে কি যেন বলে। বাবা এসে আমাকে রেডি হতে বলে, সাথে এও বলে বিয়েটা যার সাথে ঠিক হয়েছিল তার সাথে হচ্ছে না, হচ্ছে তার ছোট ভাইয়ের সাথে। তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার। বান্ধবীরা ফিস ফিস করে নানা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে বিয়ে শেষ হয়। বিয়ে পড়ানো শেষ হলে আমার বরের মিস্টার নিদ্র একাই ড্রাইভ করে চলে আসে আমাদের বাসা থেকে। পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আপনার ইচ্ছে হলে চুক্তিপত্রটা দেখতে পারেন। কথাটা বেশ শান্ত স্বরে বলে নিদ্র। আমি তার দিকে তাকিয়ে প্লান হেসে বলি, পড়ার দরকার নেই। কি আর লেখা থাকবে, সর্বোচ্চ আমার জীবনে নিতে পারবেন আর কি। এই বলে আমি চুক্তিপত্রে সাইন করে দিই। ডিভোর্স পেপারতে সাইন করে ধরলে নিদ্র আমাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলে, এখনই সাইন করার দরকার নেই। চুক্তি অনুযায়ী আপনি 8 মাস আমার স্ত্রী। যদি সাইন করে দেন তবুও ডিভোর্স হবে না এত তাড়াতাড়ি। আর ডিভোর্স পেপারে সাইন থাকলে এই চুক্তিপত্রটা আর কাজেও লাগবে না, পরে সাইন করিয়েন। নীরবে তার কথায় সম্মতি জ্ঞাপন করি। তিনি আমার হাত থেকে কলমটা নিয়ে গ্লাসের মধ্যে ফেলে দেয়। তারপর সেটা বাম হাত দিয়ে তুলে নিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে তারপর নিজের পকেটে ঢোকায়। তার এমন ব্যবহারে আমি খুব লজ্জা পাই। হাতটা নিজের চোখের সামনে নিয়ে এসে বোঝার চেষ্টা করি কতটা নোংরা এই হাতটা। তিনি সোফায় বসে পড়েন থপ করে। আমি তার দিকে তাকিয়ে আমতা করে জিজ্ঞেস করি, আমি কোথায় ঘুমাবো? আমার এই কথাটা তার রাগকে দ্বিগুণ করে দেয়। তিনি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, মেঝেতে ঘুমাবেন? এত দামি বেড আপনাদের জন্য নয়। তার কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিই আমি। মাথা নিচু করে বিছানা থেকে নামতে গিয়ে সারিতে পা পিছিয়ে পড়ে যাই আমি। সোফার সামনে থাকায় ফলস্বরূপ ওনার গায়ের উপর গিয়ে পড়ি আমি। চোখ তুলে তার দিকে তাকাতেই দেখতে পাই তার রক্তিম চোখ। তিনি এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দেয় তার উপর থেকে। খানিকটা উড়ে মেঝেতে পড়ে যাই আমি। হাতের কনুতে ব্যথা পাই প্রচুর পরিমাণে। চোখ দিয়ে গড়িয়ে পড়তে শুরু করে নোনা জল। ব্যথা নিয়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তাকাই তার দিকে। তিনি আমার দিকে তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নেন। আমি মেঝে শুয়ে পড়ি বালিশবিহীন অবস্থায়। ঘুম নামক বস্তুটা কিছুতেই ধরা দিচ্ছে না আমার চোখে। দেবে এইভাবে কি করে? অনবরত এরকম চোখের পানি পড়তে থাকলে কি আর ঘুম ধরা দেয়? আমি চোখ দিয়ে পানি ফেলছি আর ভাবছি, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়ে হলে নিশ্চয়ই এত কষ্ট পেতে হতো না আমাকে। তিনি সোফায় বসে হাত দিয়ে কপালে চিপে ধরে বসে আছে। আমি তার দিকে তাকিয়ে আমতা করে বলি, পাশে আমার অফিস, আমি কি কালকে অফিসে যেতে পারবো? আমার কথা শুনে চোখ তুলে আমার দিকে তাকায় মিস্টার নিদ্র। তারপর বেশ কড়া গলায় বলে, অ্যাজ এর উইশ, আই ডোন্ট টক অ্যাবাউট ইট। আমি আর কোনো কথা না বলে ওই অবস্থায় শুয়ে থাকি। এখন বুঝতে পারছি বেহায়ের মতো কথা বলাটা আমার ঠিক হয়নি। নিজেকে শক্ত করার প্রবল চেষ্টা করেই চলেছি। এক সময় ঘুমিয়ে পড়ি আমি। সেই ঘুমে কেটে যায় রাতটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। ও মাই গড, অফিসের সময় পার হতে চলেছে। তাড়াতাড়ি উঠে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে মিস্টার নিদ্র। আমি ফ্রেশ হয়ে এসে তড়িঘড়ি করে রেডি হতে শুরু করি। আজকে অফিসে জরুরি একটা মিটিং আছে অন্য কোম্পানির সাথে। আজকে এই মিটিংটাতে সফল হতে পারলে আমার প্রমোশন হবে, না হলে বাদ দিয়ে দেবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসি আমি। মিস্টার নিদ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে নেমে
এক অবাক করা দৃশ্য দেখতে পাই আমি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আমার শ্বশুর। লোকটা আমার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। এমন সময় আমার পাশে এসে দাঁড়ায় মিস্টার নিদ্র। লোকটা কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে। সবাই বসে পড়ে নাস্তার টেবিলে। আমি আর নিদ্র পাশাপাশি বসে পড়ি। তখন থেকে একটা বিষয় লক্ষ্য করছি, নিদ্র আমার দিকে তাকাচ্ছে ঘন ঘন, তবে কিছুটা অবাক হই। তিনি নিশ্চয় ভাবছে কালকের ভীতু মেয়েটা কিভাবে আজকে এত চালু হয়ে গেল। বিয়ের পরের দিনে অফিসে দিতে প্রচণ্ড আপত্তি আমার শ্বশুর বাড়ির লোকের। তাদের বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে রওনা হই আমি। আমার সাথে বের হয় মিস্টার নিদ্র। তিনি গাড়ি নিয়ে চলে যান, আমি রিকশায় বসে পড়ি। অফিসে এসে জানতে পারি যে মিটিংটা এখনও শুরু হয়নি, তবে যাদের সাথে মিটিংটা হবে তারা চলে এসেছে। আমি তড়িঘড়ি করে বসের সাথে মিটিং রুমে প্রবেশ করি। সেখানে প্রবেশ করতে বেশ চমকে উঠি আমি। মিস্টার নিদ্রের সাথে বসে আছেন সেখানে। তার পাশে বসে আছে সুটকি আকৃতির একটা মেয়ে। মেয়েটা বেশ চেপে বসছে নিদ্রের সাথে। তিনিও বেশ হেসে হেসে তার সাথে কথা বলছে। নিদ্র যেই না আমাকে দেখে অবাক হয়েছে সেটা বুঝতে পারি আমি। সাথে এটাও বুঝতে পারি আমার চাকরিটা আজকে চলে যাবে। কিছুক্ষণ পর সত্যি হয়ে যায় ভাবনাটা। মিস্টার নিদ্র মুখের উপর ডিলটা ক্যান্সেল করে চলে যায় সেই শুটকি মেয়েটাকে নিয়ে। ফলস্বরূপ বস আমাকে বের করে দেয় অফিস থেকে। আমি বসকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থ হই। শেষ পর্যন্ত চাকরিতে চলে যায় আমার। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। ৮ মাস পর ডিভোর্স, তখন কি হবে আমার? নিজের অজান্তেই চোখের কোণে নোনা জল জমে যায়। এক বুক কষণী অফিস থেকে বের হয়ে এলোমেলো পা ফেলে চলতে শুরু করি আমি। এই মুহূর্তে আমার পাশ দিয়ে চলে যায় নিদ্রার গাড়ি। গাড়ির মধ্যে নিদ্রা আর সেই মেয়েটা বেশ হাসাহাসি করছে। আমি এলোমেলো পা ফেলে চলতে শুরু করি। মাথাটা খুব ঘুরছে, এর সাথে সমস্ত পৃথিবীটাও ঘুরছে। মনে হচ্ছে বহু কষ্টে ব্যাগটা চেক করে দেখি কত টাকা আছে। সিদ্ধান্ত নিয়ে আজকে নাইট ক্লাবে যাব। আমার এই সিদ্ধান্তটা যে মোটেও ঠিক ছিল না সেটা ঢের বুঝতে পারছি, তবুও মনটা ঠিক করার জন্য রওনা হয়ে পড়ি নাইট ক্লাবের উদ্দেশ্যে। আগে থেকে এখানে থাকার বেশ কিছু জায়গা চেনা ছিল, তাই নাইট ক্লাবে খুঁজে বের করতে অসুবিধা হয় নাই আমার। ক্লাবের সামনে নিজের গাড়িটার দিকে বুঝতে পারি তারাও এখানে এসেছে। আমি ভিতরে প্রবেশ করে একটা টেবিলে বসে পড়ি। আমার ঠিক সামনের টেবিলে বসে আসে নিদ্র আর সেই মেয়েটা। নিদ্র আমাকে দেখে বেশ অবাক হয়। দুধের দিকে তাকানোর ফলে চোখাচোখি হয়ে যায় নিজেদের মধ্যে। আমি প্লান একটা হাসি দিয়ে একটু সরিয়ে নিয়ে একটা ওয়েটারকে বলি বিয়ার দিতে। ওয়েটার বিয়ার দিয়ে কয়েক গ্লাস খাবার পর মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। সামনের সব কিছু গোলা হতে শুরু করে। এমন সময় আমার সামনে এসে একটা ছেলে। আমি বহু কষ্টে চোখ খুলে রেখে তাকাতেই নিদ্রকে দেখি। নিদ্র আমার দিকে তাকিয়ে আছে এখনো। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনার সাথে ড্যান্স করতে পারি? উজবুকটার কথায় আমার রাগ উঠে যায় সপ্তম আসমানে। হাত তুলে কষে একটা থাপ্পড় মারি তার গালে। ছেলেটা অবাক হয়ে আমার থাপ্পড় মারার কারণ বোঝার চেষ্টা করে। আমি এবার বেশ জোরেই বলি, আমি সবার মতো না যে ঘরে স্ত্রী রেখে এসে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করব। মনটা খারাপ তাই এসেছি। দূর হও আমার চোখের সামনে থেকে। ছেলেটা আমার সামনে থেকে চলে যায়। সামনের টেবিলে বসায়। আমার সব কথা শুনতে পায় নিদ্র। আমি তার দিকে না দেখে টেবিলে হেলান দিয়ে শুয়ে পড়ি। যখন ঘুম থেকে উঠি দেখি আমি বসে আছি নিদ্রের গাড়িতে। আমার পাশে বসে গাড়ি চালাচ্ছি নিদ্র। জানলা খোলা থাকায় কারণে বাতাস এসে উড়িয়ে দিচ্ছে তার চুলগুলোকে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। এক পর্যায়ে তিনি গাড়ি এনে থামায় বাড়ির সামনে। আমাকে কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করেন তিনি। ভাগ্য ভালো থাকায় কারণে নিচে কেউ ছিল না। নিদ্র আমাকে নিয়ে রুমে যায় চুপ করে। রুমে যেতে আমি নিদ্রকে বিছানায় ফেলে দিয়ে তার উপর উঠে পড়ি। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নিদ্র। আমার নেশার ভাব যে এখনো কাটেনি সেটা বেশ বুঝতে পারছেন তিনি। আমি এক পর্যায়ে নিজের ঠোঁটটা মিশিয়ে দেই তার ঠোঁটের সাথে। তিনি আমায় ঝটকা দিয়ে সরিয়ে দেন। তারপরেও আমার মনের ভাব পাল্টে না। এবার বেশ শক্ত করে তাকে ধরে কিস করতে শুরু করি। তিনি অনেক চেষ্টা করেও আমাকে সরাতে পারেন না। এমন সময় দরজা খটখট শব্দ হয়। নিদ্র আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করে নিদ্রর বড় ভাই, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। নিদ্র বড় ভাইকে জড়িয়ে ধরে। আমি নেশালো ভাব নিয়ে কাণ্ডগুলো দেখছি। নিদ্র এবার তার ভাইয়ের উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া, তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম, কি করে সামলাস সামলা।
এই বলে নিদ্র বের হয়ে যায় রুম থেকে। সেই লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসেন। কিছুক্ষণ আগে নেশা আসক্ত থাকা মেয়েটাও নেশা কেটে যায় অনেকখানি। বুঝতে পারি লোকটা কোন উদ্দেশ্য নিয়ে আমার দিকে এগোচ্ছে, কিন্তু এনার সাথে তো আমার বিয়ে হয়নি। এই লোকটার সাথে কিছু হলে সেটা ঠিক হবে না। আমি কি করব বুঝতে পারি না। কষ্টে বুকটা ফেটে যেতে শুরু করলে। আমার বর কিভাবে পারলো তার ভাইয়ের কাছে আমাকে ফেলে যেতে? 8 মাস পর তো আলাদা হবই আমরা। এদিকে লোকটা খুব কাছে চলে এসেছে। কি করব ভাবছি আমি। লোকটা হাত থেকে কি নিজেকে রক্ষা করতে পারবো? নিজের সতীত্বকে পারবো আগলে রাখতে? এক পর্যায়ে লোকটা আমার কাছে চলে আসে। কোনো স্বামী কখনো এভাবে নিজের বউকে ভাইয়ের কাছে ফেলে যেতে পারে সেটা আমার জানা ছিল না। এদিকে লোকটা আমার পাশে চলে আসে। এমন সময় খট করে খুলে যায় দরজা। লোকটার সাথে সাথে পিছনে তাকায় অনেকটা ভয় নিয়ে। নিজে তাড়াতাড়ি এসে দাঁড়ায় আমার আর লোকটার মাঝে। সে তার ভাইকে উদ্দেশ্য করে খানিকটা নিচু গলায় বলে, অনেক ভাইয়া, তুই এখান থেকে চলে যা। বাবা আসতেছে আমার রুমে। বুঝলাম না কিভাবে টের পেলো। নিদ্রার দিকে এবার বেশ খানিকটা সন্দেহ নিয়ে তাকায় অনেক। এরপর আমার দিকে তাকিয়ে একটু জোর গলায় বলে, আমাকে তাড়ানোর বুদ্ধি করেছিস নিদ্র? রক্ষা করতে চাইছিস তোর বউকে? তুই মনে রাখিস, এই মেয়েটার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। নিদ্র শান্ত চোখে তাকায় অনেকের দিকে, তারপর পিছু ঘুরে আমার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে মুচকি এসে বলে, তাহলে বিয়ে না করে পালালে কেন? নিদ্র এমন প্রশ্নে খানিকটা ব্যবসাকে খেয়ে যায় অনেক। সে নিদ্রের দিকে তাকিয়ে আস্তে করে বলে, নিদ্র, তুই জানিস আমি রুহিকে ভালোবাসি। আজ রুহিও আমাকে ছেড়ে চলে গেল, তাই এখন বইয়ের দাবি নিয়ে এসেছো? অনেকের বাকি কথা শেষ করে দেয় নিদ্র। সে অনেকের দিকে তাকিয়ে আবার বলে, শোনো, তুমি পালিয়ে যাওয়ার কারণে ওর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে মানে সে আমার ওয়াইফ। যদিও 8 মাস পর আমাদের ডিভোর্স হবে, তবু এখন তো সে আমার বউ, তাই না? আর তুমি ভাবলে কি করে আমার বউকে আমি তোমার হাতে তুলে দেব এত সহজে? তোমাকে পরীক্ষা করলাম ভাইয়া। ছি, আই হেট ইয়োর মাইন্ড। বাবা তোমাকে ত্যায্য করেছে, কারণ তোমার মতো ছেলে বাবার চাই না, যে একটা মেয়ের জন্য নিজের বাবা মাকে খুন করার প্ল্যান করে। সেরকম ছেলে কোনো বাবা মাই চায় না। আমিও আজ থেকে তোমাকে ত্যায্য করলাম ভাই হিসাবে। বের হও, না হলে বাবাকে ডাকবো। বাবার কথা শুনে ভয় পেয়ে যায় অনেক। সে নিদ্রের দিকে তাকিয়ে চুপ করে বের হয়ে যায়। নিদ্র আমার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে এসে সোফায় বসে পড়ে। আমি তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, নেশা কেটে গেছে আপনার? আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলি, যে অবস্থায় ফেলে গেছেন আর নেশা থাকে? নেশা বাপ বাপ করে পালিয়ে গেছে। নিদ্র আমার কথা শুনে শুধু মুচকি একটা হাসি দিয়ে কোনো কথা বলে না। আমি মেঝেতে শোয়ার প্রস্তুতি নিতে শুরু করি। এমন সময় নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, বিছানাটা বড় আছে, চাইলে এক সাইডে থাকতে পারেন, তবে মাঝে কোলবালিশটা রাখতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, লাইট অফ করা যাবে না। খুঁজে পাই সাথে মনের মধ্যে প্রশ্ন জাগে, আচ্ছা আমি কি তাকে স্বামী হিসেবে চাই? কেন তার সাথে শোয়ার কথায় মনটা এত খুশি হলো? তবে কি তার প্রতি আমার অনুভূতি জন্মেছে? অত শত না ভেবে আমি অনেকটা খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ি। কোলবালিশটা মাঝে রেখে তার দিকে চোখ করে শুয়ে থাকি। নিদ্র সোফা থেকে উঠে আমার পাশে শুয়ে পড়ে। এখন দুজনে একই বিছানায়, শুধুমাত্র কোলবালিশটা দিয়ে বর্ডার দেওয়া। আমি বেহার মতো নিদ্রের দিকে তাকিয়ে আছি। নিদ্র আমার এরকম তাকিয়ে থাকা থেকে নিজেও আমার দিকে ঘুরে তাকিয়ে থাকে। প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে। প্রতিযোগিতায় নিঃসন্দেহে জয়লাভ করে নিদ্র। তার এরকম তাকিয়ে থাকা দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতে বাধ্য হই আমি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আপনার চাকরিটা চলে গেছে, তাই না? তার কথায় উত্তরে আমি শুধু নীরবে মাথা নাড়াই, কোনো কথা বলি না। সে মুখ দিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ করে, তারপর মুচকি এসে বলে, আপনাদের সাথে ডিলটা করলে আমাদের অনেক লস হতো, তাই আর ডিলটা করেনি। তার উপর রোষারও আপত্তি ছিল ডিলটা নিয়ে, তাই মুখের উপরই না বলে দিয়ে চলে আসি। আমি এবার নিদ্রের দিকে তাকিয়ে বলি, আমার চাকরিটা তো গেল, চাকরি খুঁজতে হবে এখন আবার। আচ্ছা, ওই শুটকি আকৃতির বেয়াদব মেয়েটার নাম কি? রুষা? নিদ্র মুচকে একটা হাসি দিয়ে বলে, সে আমার পিএ। অবশ্য এই মাস শেষ হলেই সে আমেরিকা চলে যাবে তার বরের কাছে। তখন পথটা ফাঁকা হয়ে যাবে, নতুন কোনো মেয়েকে আনতে হবে আবার। আমি নিদ্রের মুচকে হাসির উপর বেশ বড়সড় ভাবেই ক্রাশিত হই। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে।
আমার এরকম তাকানো দেখে নিদ্র উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে, তারপর আর এদিক না তাকিয়ে ঘুমিয়ে পড়ে সে, তার সাথে ঘুমিয়ে পড়ি আমিও। পরের দিন সকালবেলা উঠে নিজেকে ঠিক জায়গায় আবিষ্কার করলেও নিদ্র তার জায়গায় দেখতে পায় না। খানিকটা কৌতূহল নিয়ে চোখ পিটপিট করে চারদিকে তাকায়, এক পর্যায়ে চোখ আটকে যায় ওয়াশরুমের দরজার সামনে। ওয়াও! সদ্য গোসল শেষ করে বের হয়েছে নিদ্র, পরনে হাফ প্যান্ট আর একটা গেঞ্জি। মাথা চুলগুলো ভালো করে না মোছায়, কানের চুল বের হয়ে পানি পড়ছে হালকা হালকা, সেই সাথে তার গাল টক টক, ঠোঁট তার সৌন্দর্য বিদিতে মুখ্য ভূমিকা রেখেছে। আমি তার দিকে তাকিয়ে চোখ ফেরাতেই পারছি না। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে সোফায় বসে পড়ে। তার এই মুচকি হাসিটা আমার মনটা কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, এর থেকেও বেশি। আমি বেয়ার মতো তাকিয়ে থাকি তার দিকে। নিদ্র সোফায় বসে ল্যাপটপটা কোলে বসিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। আমি বিছানা থেকে উঠে বিছানা গোছাতে শুরু করি। আমি বরাবর নিদ্রার দিকে তাকালেও সে একবারও আমার দিকে তাকায়নি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হই। এমন সময় কাজের মেয়ে ফুলি এসে খাবার দেয়। ব্রেকফাস্ট করার জন্য নিচে ডাকছে সবাই। নিদ্র হাফ প্যান্ট আর গেঞ্জি পরা অবস্থায় ল্যাপটপ কোল থেকে নামিয়ে রেখে বের হয়ে যায় রুম থেকে। আমি অবাক হয়ে তার পিছন বের হই রুম থেকে। সবাই নাস্তার টেবিলে বসে আছে, আমরা দুজন গিয়ে পাশাপাশি বসে পড়ি। নিদ্র খাবার তুলে নিতে খাবার শুরু করে, আমিও তার দেখা থেকে খাবার তুলে নিয়ে খেতে শুরু করি। প্রথম দিকে সবাই চুপ থাকলেও মধ্যবর্তী সময়ে শ্বশুর আমার উদ্দেশ্য করে বলে, বৌমা, তুমি কি আজকে অফিসে যাবে না? আমি মাথা নিচু করে বলি, বাবা, আমার চাকরিটা চলে গেছে, এখন একটা চাকরি খুঁজতে হবে। আমার এই কথাটা মনে হয় পছন্দ হয়নি আমার শাশুড়ির। তিনি খানিকটা রেগে বলেন, আমাদের এত বড় একটা অফিস থাকতে তোমাকে কেন চাকরি খুঁজতে হবে? তুমি আজ থেকে নিদ্রের সাথে অফিসে যাবে। নিদ্র, বৌমাকে অফিসে নিয়ে যাবি। নিদ্র এবার মাথা তুলে এই কথার প্রতিবাদ করতে শুরু করে। সে নানাভাবে বোঝানোর চেষ্টা করে সে অফিসে এই মুহূর্তে কোনো পদ ফাঁকা নেই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কড়া গলায় জানিয়ে দেয়, পদ না থাকলেও পদ বানিয়ে নিবি, তবুও তোকে অফিসে নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত নিদ্র খাবার শেষ না করেই উঠে পড়ে। আমি নিদ্রর সাথে অফিসে যাব কথাটা এখনো বিশ্বাস করতে পারছি না। মনে মনে এত খুশি হয়েছি যা বলে বোঝানো কঠিন, কিন্তু কেন খুশি হলাম আমি? আর 8 মাস পর তো আমরা দুজন আলাদা হয়ে যাব, এই কথাটা ভেবে মনটা খানিকটা খারাপ হয়ে যায়। সেদিনের মতো নিদ্রার গাড়ি করে অফিসে যাই আমি। প্রতিদিন অফিসে গিয়ে এরকম কিছু করে ফেলবো সেটা আমি কল্পনাও ভাবতে পারি। নিদ্রা আমাকে সামনে বসিয়ে রেখে রাগে চোখে তাকিয়েছে আমার দিকে, চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে। নিদ্রার সাথে গাড়ি করে রওনা দিই অফিসের সাথে। অফিসে পৌঁছে নিদ্র গাড়ি পার্ক করে আমার দিকে তাকিয়ে খানিকটা ধমকে সুরে বলে, চলুন তাড়াতাড়ি। এই বলে তিনি হাঁটতে শুরু করেন। আমিও তার পেছন পেছন হাঁটতে শুরু করি। অফিসের দরজায় যেতে দারোয়ান আমাকে দেখে দাঁড়িয়ে পড়ে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখি, ও মা, এটা তো আমার আগের অফিসটার থেকেও 4 গুণ বড়। ভিতরে প্রবেশ করতে শুক্রি আকৃতির রুষা নামক ফালতু মেয়েটা এসে নিদ্রের সামনে দাঁড়ায়। তারপর নিদ্রের সাথে হাত মিলিয়ে খানিকটা সন্দেহের চোখে তাকায় আমার দিকে। রুষা এখনো নিদ্রের হাতটা ধরে আছে। নিদ্র এবার নিজের দায়িত্ব নিজের হাতটা সরিয়ে নেয় রুষার কবল থেকে। নিদ্রর এই কাজ দেখে আমার মনটা বেজায় খুশি হয়। নিদ্র, এটা ওই মেয়েটা না যে নাইট ক্লাবে ঘুমিয়ে পড়েছিল? কথাটা নিদ্র উদ্দেশ্য করে বলে রুষা। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওই মেয়েটাই। রুষার সাথে সাথে আমার দিকে তাকিয়ে খানিকটা কড়া গলায় বলে, এখানে কেন এসেছো তুমি? আমার কথাটার উত্তর নিদ্র দিয়ে দেয়। সে রুষার দিকে তাকিয়ে বলে, ও এখানে জব করবে রুষা, তুমি তোমার কাজ যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি আমার রুমে। রুষা আর কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে আমার দিকে। তার এরকম তাকানো মোটেও আমার পছন্দ হয় না। আমি তাড়াতাড়ি নিদ্রের সাথে তার রুমের দিকে রওনা হয়। রুষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিজের কাজে রওনা হয়। দরজার ছেলে আমাকে নিয়ে ভিতরে প্রবেশ করে নিদ্র। আমি অবাক হয়ে দেখতে থাকি সম্পূর্ণ রুমটা। অনেক সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে সব কিছু। নিদ্র নিজের ডেস্কের ওপাশের চেয়ারটাতে বসে, আমাকে তার সামনের চেয়ারটাতে বসতে বলে। আমি তার কথা মতো তাড়াতাড়ি করে বসে পড়ি তার সামনের চেয়ারটা। নিদ্র এবার আমার দিকে ঝুঁকে খানিকটা নরম গলায় বলে, যতদিন রুষা আছে ততদিন আপনার কোনো কাজ নেই, রুষা গেলে তার জায়গাটাতে আপনাকে দেয়া হবে। এখন কি করবেন বলেন? আমি নিদ্রর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। আপনি জানেন,
নিদ্র এবার বাঁকায় হেসে উঠে চেয়ারে হেলান দিয়ে রুবিক্স কিউবটা ঘোরাতে ঘোরাতে বলে, আমি বাবাকে বলতে চাইছিলাম যে পরের মাস থেকে অ্যাটেন্ড করতে, কিন্তু তিনি তো আমার কোনো কথাই শুনলেন না। আর মাত্র 10 দিন মাস শেষ হতে। আপনি একটু বুঝিয়ে বলবেন বাবাকে যে পরের মাস থেকে জয়েন করবেন। অযথা এখানে এসে বসে থাকার মানে হয়? হ্যাঁ, আমি তার কথা শুনে নিজে মুচকি হাসিটা মুখের মধ্যে রেখে বলি, না, আমি আপনার সাথে অফিসে আসবো প্রতিদিন, দরকার হলে আপনি কাজ করবেন আর আমি বসে বসে দেখবো, তবু আসবো। কিন্তু আমার কথা শুনে হালকা রেগে যায়। সে একটু চিল্লিয়ে বলে, থাকুন তাহলে বসে, আপনার ভালোর জন্য বলছিলাম। আর আপনি থাকুন, বসে থাকুন। এই বলে নিদ্র একটা ফাইল টেনে নিয়ে সেটা দেখায় মনোযোগ দেয়। আমি নিদ্র রাগটা আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য শয়তানি করে বলি, বসে বসে আমার বরকে দেখবো। কথাটা বলেই বুঝতে পারি কতটা ভুল করে ফেলেছি। নিদ্র বেশ রেগে তাকায় আমার দিকে, তারপর খানিকটা কড়া গলায় বলে, ফালতু কথা বলবেন না, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আর এমনিতে 8 মাস পর আমাদের ছাড়াছাড়ি হবে। সো ডোন্ট কল মি মিস্টার হাজব্যান্ড, ওকে? নিদ্র কথা শুনে বুঝতে পারি সে কথাটা শুনে বেশি রাগেনি। উপরে উপরে রাগী ভাব ধরে থাকলেও নিচে বেশ রাগ নেই তার। আমি তার উঠে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে বলি, নট ওকে, আমি আপনাকে বর বলেই ডাকবো। এতে যদি আপনার সমস্যা থাকে তাহলে বুড়িয়ে গঙ্গায় গিয়ে পানি খেয়ে আসুন, তবুও আমি আপনাকে বর বলেই ডাকবো। আর আপনি আমাকে বউ হিসেবে মানেন না তাতে কি হয়েছে? আমি তো আপনাকে বর হিসেবে মানি। নিদ্র রাগের দাঁত কিরমির করে তাকায় আমার দিকে। আমি তার দিকে তাকে মিষ্টি করে একটা হাসি দেই। আমার এই হাসিটা তার রাগ 1 গুণ থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। নিদ্র কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে পিয়নকে ডাকে। পিয়ন আসছে, নিদ্র খানিকটা চিল্লিয়ে বলে, কফি নিয়ে আসো। পিয়ন দৌড় দেয় কফি আনতে। আমি নিদ্রকে ধরে আস্তে করে বসিয়ে দেই নিজের চেয়ারে। তারপর নিজে গিয়ে বসে পড়ি নিজের চেয়ারে। নিদ্র নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি নিদ্রর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, দেখেন, আপনি আমাকে কেন স্ত্রী হিসেবে মানেন না একটা কারণ বলবেন? এমন সময় অনুমতি ছাড়া দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রুষা। সে সন্দেহ চোখে তাকায় আমার দিকে, তারপর নিদ্রর দিকে তাকিয়ে এগিয়ে যায় তার দিকে। নিদ্র মাথা তুলে রুষার দিকে তাকিয়ে রুবিক্স কিউবটা হাতে নেয়। রুষা এসে বসে পড়ে আমার পাশের চেয়ারটায়। নিদ্র হাসি মুখে তাকায় রুষার দিকে। রুষা নিদ্রর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, নিদ্র, আজকে আমাকে একটু বাসায় যেতে হবে, তাই একটু ছুটি লাগতো। নিদ্র হাসি মুখে রুষাকে ছুটি দিয়ে দেয়। রুষা আরো একবার আমার দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে সে স্থান ত্যাগ করে। নিদ্র রুষার দেওয়া ফাইলটা খুলতে খুলতে আমার উদ্দেশ্যে বলে, আপনিও কি এখন বাসা যাবেন? আমি মাথা নাড়িয়ে বলি, না, আমি আমার বরের সাথে এসেছি, বরের সাথেই যাব। আমার কথায় নিদ্র প্রচুর রেগে যায়, কিন্তু কোনো কথা বলে না। আমি যে দিন দিন নিদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছি সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। নিদ্রের প্রতি জন্মেছে আমার ভালোবাসা। এমন সময় পিয়ন এসে কফি দিয়ে যায়। নিদ্র 1 কাপ কফি আনতে বলেও পিয়ন 2 কাপ নিয়ে এসেছে দেখে নিদ্র অবাক হয়। সে অবাক হয়ে পিয়ন রহিম মিয়াকে জিজ্ঞেস করে 2 কাপ আনার কারণ কি। রহিম মিয়া তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, হার আননি, মোরে 1 কাপ আনবার কইছেন, কিন্তু মই 2 কাপ লইয়া আইছি। কারণ এই যে হ্যাডা মোটা আছে না, তার জন্যই 1 কাপ, আর আন্নের জন্যও 1 কাপ। রহিম মিয়ার কথায় বুঝতে অনেকক্ষণ সময় লাগে আমার। নিদ্র রহিম মিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, গর্দব, ওটা হার না স্যার হবে, আর হ্যাডাম না ম্যাডাম। যা 2 কাপ আনছস, ভালো করছিস। রহিম মিয়া পুনরায় তার হলদেটে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, হার মই তেইলে গেনু, হ্যাডাম গেনু মই। এই বলে রহিম মিয়া রুম থেকে বের হয়ে যায়। রহিম মিয়া বের হতেই আমি নিদ্র উদ্দেশ্য করে বলি, এনার কথা কেমনে বোঝেন? আমার বস হইলে তো এতদিনে বের করে দিত। নিদ্র কফির কাপেতে চুমুক দিতে দিতে বলে, রহিমকে বাবা খুব পছন্দ করে। রহিমও বাবাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমারও রহিম মিয়াকে ভালো লাগে, তার কথাগুলো শুনতে মন চায় খুব। আর তাই তো শুরু থেকে বাবার সবাইকে চেঞ্জ করলেও রহিমকে রেখে দিয়েছে অফিসে।
এই বলে নিদ্র কফির কাপ রেখে উঠে দাঁড়িয়ে একটু বাইরে যায়। আমি সাথে সাথে নিদ্রের কাপটা নিজের নিয়ে আমারটা নিদ্রের কাপের জায়গায় রেখে দেই। আমি এখন বেশ বুঝতে পারছি আমি নিদ্রকে সম্পূর্ণ মনটা দিয়ে ভালোবেসে ফেলেছি, কিন্তু 8 মাস পরে এই ভালোবাসাটা ছিন্ন হয়ে যাবে ভেবে খুব কষ্ট পায়। নিদ্র রুমে প্রবেশ করে চেয়ারে বসে পড়ে। কফির কাপটার দিকে তাকিয়ে প্রচণ্ড রেগে যায় সে। হাত দিয়ে তুলে আছাড় মারে কাপটা, তারপর রাগে চোখে নিয়ে তাকায় আমার দিকে। এক পর্যায়ে চিল্লিয়ে বলে, গেট লস্ট, বের হন আমার অফিস থেকে। হঠাৎ নিদ্র এরকম রেগে যাওয়ার কারণ বুঝতে পারি না আমি। নিদ্র চিৎকার শুনে অফিসের সবাই এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। কি করব ভেবে পাচ্ছি না আমি। এমন সময় একটা কাজ করে ফেলি উজবুকের মতো। আমি নিদ্রের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেই। দরজার বাইরে দাঁড়ানো সবাই সাথে সাথে সেখান থেকে চলে যায়। নিদ্রর রাগের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে ছাড়িয়ে যায়। চোখ মুখ লাল টকটকে রং ধারণ করেছে। নিজেকে অনেক বেহায়া মনে হচ্ছে, সাথে কমন সেন্সও। কিভাবে এই কাজটা করতে পারলাম? নিদ্র তো রেগে যাওয়া ঠিক আছে, অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। নিদ্র আমাকে থাপ্পড় মেরে বের করে দেয় রুম থেকে। তারপর সে গাড়ি নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। আমি আর সেখানে না থেকে হাঁটতে শুরু করি। অফিস থেকে বের হওয়ার সময় রহিম মিয়ার সামনে এসে একগাল হেসে বলে, ম্যাডাম, মন খারাপ করিয়েন না, হারের একটু রাগ বেশি। আমি রহিম মিয়ার কথায় ম্লান একটা হাসি দিয়ে বের হয়ে আসি অফিস থেকে। হাঁটতে শুরু করি বাসার উদ্দেশ্যে। নিজেকে বেহায়া ভাবার কারণ আছে অনেক, কিন্তু এই মুহূর্তে কারণটা খুবই বাজে। আমি এখনো বুঝতে পারছি না যে কেন তখন কিসটা করলাম। যদি কাউকে এই কথা বলি তাহলে সবাই পাগল বলবে, এটা বুঝতে পারছি, কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না তখন হঠাৎ আমার কি হলো। আর যদি আমার বিয়েটা নিদ্রর সাথে না হতো, না হয়ে যদি ওই দিনটা দেখতে হতো না। সত্যি আমি নিদ্রর প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি। বাসার সামনে এসে দেখি নিদ্রের গাড়িটা বাহিরে দাঁড় করানো। আমার মাথা নিচু করে ভিতরে প্রবেশ করি। নিচে কেউ নেই দেখে সোজা রওনা হই রুমের দিকে। দরজার সামনে এগিয়ে যেতেই পায়ে দরজা লাগানো। হাত দিয়ে বুঝতে পারি শুধু লাগানো না, করে আটকে দেওয়া। আমি হাত দেওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। আস্তে করে রুমের ভিতরে প্রবেশ করি। রুমের চারদিক তাকিয়ে নিদ্রকে দেখার চেষ্টা করি, কিন্তু নিদ্র রুমের কোথাও নেই। আমি ধপ করে বসে পড়ি বিছানার মধ্যে। জট করে খুলে যাওয়া ওয়াশরুমের দরজা। হাফ প্যান্ট পরা অবস্থায় ওয়াশরুম থেকে বের হয় নিদ্র। আমি তার দিকে তাকিয়ে গিয়ে চোখ নামিয়ে নেই। আর তার প্রতি দুর্বল হওয়া যাবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। নিদ্র আমার দিকে তাকিয়েছি কিনা বুঝতে পারছি না, তবে কিছুক্ষণ পর আলমারি খোলার আওয়াজ হই। নিদ্র মনে হয় সেখান থেকে শার্ট বের করে পরার জন্য। আমার ধারণাই ঠিক। নিদ্র একটা শার্ট বের করে পরে ফেলে, তারপর আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নিদ্র যাওয়ার দিকে। যে মানুষটাকে কালকে রাতে ভালো করে কথা বললো সে আজ কথাই বলছে না। খুব কষ্ট লাগছে, তবে এইভাবে একটু ভালো লাগছে যে তার সাথে তো 8 মাস পর ডিভোর্স হবে। কথা বলুক আর না বলুক আমার কি, তবুও কথা বলার খুব ইচ্ছে হচ্ছে, যদিও বিরাট ভুল করে ফেলেছি। আমি আবার ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। মনের মধ্যে চলতে আসে 8 মাস পর কি করব তার ভাবনা। বাসায় গিয়েও থাকতে পারবো না। বাবা থাকলেও মা অনেকটা আগে আমাকে ছেড়ে গেছে। মাকে ছাড়া থাকা আমার পক্ষে ওই বাড়িতে কঠিন, তাই তো বাড়ি ছেড়ে শহরে এসে থাকতাম। 8 মাস পর কোথায় থাকবো আমি? এই মুহূর্তে মাথায় চাপ দেওয়া পুরো একটা খারাপ অভ্যাস। কোনো কিছু বুঝতে না পারায় হাত কাটা, এটা আমার অনেক দিনের আগের অভ্যাস। সামনে একটা ফল কাটা চাকু দেখতে পাই। চাকুটা হাতে নিয়ে আস্তে করে কাটতে শুরু করি হাতটা। চাকু দিয়ে লিখে ফেলি নিদ্র। র ফলার দেওয়ার আগে আমার কাছ থেকে চাকুটা নিয়ে নেয় একজন। অবাক হয়ে মাথা তুলে তাকিয়ে দেখি রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে নিদ্র নামক লোকটা। তার চোখগুলো দেখে আমার মনটা পুনরায় ভয় পেয়ে যায়। নিদ্র তার হাতটা তুলে বসিয়ে দেয় গালের উপর। একটু জোরে হয়, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার। নিদ্র চাকুটা টেবিলের উপর রেখে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান থেকে। এই অবস্থায় নিদ্র আমার সাথে কথা বললো না দেখে বুঝতে পারি সে প্রচণ্ড রেগে আছে আমার উপর। হয়তো আর কখনো কথা বলবে না। এই মুহূর্তে একটা বক্স নিয়ে ভিতরে প্রবেশ করে নিদ্র। আমার দিকে তাকিয়ে চুপ করে বসে পড়ে আমার সামনে। আমার কাটা হাতটা তার নিজের হাতে
তুলে নেয়, তারপর গভীর মনোযোগ দিয়ে ওয়াশ করতে শুরু করে। মাঝে মাঝে একটু একটু লাগছে আমার, তবু নিদ্রের মুখ দেখে সবটা ভুলে যাচ্ছি আমি। চোখ দিয়ে পানি গড়িয়েই পড়ছে। মনটা বলছে এই ছেলেটা এত পাষাণ কেন, একবারও আমার দিকে তাকাচ্ছে না, কোথাও বলছে না। সে কি আমার মনটা বুঝতে পারছে না? বুঝতে পারছে না আমার কান্না করার কারণ? আমি নিদ্রের মুখের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। মনটাকে বোঝাতেই পারছি না যে 8 মাস পর আমরা আলাদা হয়ে যাব। নিদ্র আমার হাতটা ব্যান্ডেজ করা শেষ করে মুখ তুলে তাকায় আমার দিকে। আমি তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলে, এইসব কি? হাত কাটছেন কেন? নিদ্রের কথা শুনে আমি চোখ তুলে তাকাই তার দিকে। কোনো কথা না বলে ড্যাব ড্যাব করে দেখতেই থাকি তাকে। নিদ্র আমার চোখের সামনে একটা আঙুল তুলে ধরে বলে, বাদ দিন, আর এরকম করবেন না। এই বলে উঠে দাঁড়ায় নিদ্র। তারপর ইয়ারফোন আর মোবাইলটা নিয়ে বের হয়ে যায় রুম থেকে। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। নিদ্র বের হয়ে গেলে মনটা এক অজানা অনুভূতিতে ভরে গেল। আমি কতটা বেহায়া সেটা বুঝতে পারছি। না হলে এই কয়েকদিনের মধ্যে একটা ছেলের প্রেমে পড়ে যায়। মুখে ঠোঁটে কথা বলতে পছন্দ করি ছোটবেলা থেকে, তাই সিদ্ধান্ত নেই মনের ভালোবাসার কথা জানিয়ে দিই নিদ্রকে। রিয়েক্ট করবে বুঝতে পারছি, তবুও বলেই দিব। মনের কথা বলার জন্য রওনা হয় ছাদের দিকে। ছাদে গিয়ে প্রথমে চুপ করে একটা ফুল ছেড়ে নিয়ে নিদ্রর বাগান থেকে, তারপর আস্তে আস্তে এগোতে থাকি নিদ্রর দিকে। এক পর্যায়ে গিয়ে বসে পড়ি নিদ্রর ঠিক পেছনে। তারপর চোখ বন্ধ করে বলতে শুরু করি। সব কথা শেষ করেই ঘুরে দাঁড়ায় নিদ্র। আমি তার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলি, আই লাভ ইউ। নিদ্র আমার হাত থেকে ফুলটা নিয়ে এমন একটা কাজ করলে যা আমি ভাবতেও পারিনি। হাই আল্লাহ! আমার এতক্ষণ থেকে বলে যাওয়া কথাগুলো শুনে নিদ্র রাগের বদলে হো হো করে হেসে ওঠে। তার হাসির কারণটা বোঝার চেষ্টা করি আমি। নিদ্র তার কান থেকে ইয়ারফোন খুলে আমার হাত থেকে গোলাপটা নিয়ে নেয়, তারপর হাসতে হাসতে গোলাপটা মাটিতে ফেলে দেয়। আমি বুঝতে পারি তার উত্তর কি। লজ্জায় লাল হয়ে যায় মুখটা। আমি উঠে দাঁড়িয়ে নিজে নামার জন্য প্রস্তুত হই। এই মুহূর্তে আমার হাতটা টেনে ধরে নিদ্র। বেশ অবাক হয়ে তার দিকে তাকাই আমি। নিদ্র অন্যদিকে তাকিয়েই বলে, ব্যান্ডেজ করে দিয়েছি বলে যে এই না যে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ? একটা মেয়ে কিভাবে এত বেহায়া হয়? আপনার ফ্যামিলি প্রবলেম আছে, মনে রাখবেন 8 মাস পর ডিভোর্স। আমি তার কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি। সিদ্ধান্ত নেই কয়েকদিনের জন্য বাবার বাড়ি যাব। অনুমতি নেওয়ার জন্য নিদ্রর বাবার রুমে গেলে তিনি অনুমতি দিয়ে দেয়। নিদ্রকে আমার সাথে নিতে বলে আমি না করে দেই। এতে বেশ অবাক হয় তিনি। অবশেষে ড্রাইভারকে আদেশ দেয় আমাকে রেখে আসতে। তার কথা মতো নিদ্রকে না জানিয়ে রওনা হই যাই বাসার উদ্দেশ্যে। ধীরে ধীরে পশ্চিম আকাশের সূর্য ডুবতে শুরু করে। চোখের পানি বুকে একটা অভিমান নিয়ে চলছি বাসার উদ্দেশ্যে। এক পর্যায়ে সিটের মধ্যে ঘুমিয়ে পড়ি। ড্রাইভার আমাকে জাগিয়ে দেয় বাসার সামনে এসে। আমি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বিদায় দিয়ে বাসার ভেতরে প্রবেশ করি। আমাকে একা দেখে খানিকটা অবাক হয় আমার বাবা। আমি তার দিকে তাকিয়ে খানিকটা হাসি দিয়ে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ি। বাবা বাইরে থেকে ডাকতে ডাকতে শুরু করে। আমি খানিকটা চিল্লিয়ে তার উদ্দেশ্যে বলি, বাবা আমি একটু পর বের হচ্ছি। বাবা আর কোনো কথা না বলে চলে যায়। আমি উপর হয়ে বালিশে মাথা গুজে শুয়ে থাকি। চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে বিপুল পরিমাণে। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি? তাকে নিয়ে সংসার সাজাতে চেয়েছি, তার জন্যই এত বেহায়া হয়েছি, তার জন্যই নিজের অবস্থা থেকে নিচে নেমেছি শুধুমাত্র তাকে ভালোবাসি বলে। কিন্তু এটা ভাবিনি যে একপাক্ষিক ভালোবাসা দিয়ে কোনো কিছুই হয় না। একটু ভালোবাসা চেয়েছিলাম, শুধু একটু একটু ভালোবাসা কি দেওয়া যায় না? এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে। মায়ের সান্ত্বনাগুলো। সত্যি মা যে আমার জীবনে কি ছিল সেটা এখন বুঝতে পারছি। চিৎকার করে মাকে ডাকতে চাই এই বেহায়া মনটা। মনে হচ্ছে কেউ নীরবে আমার মাথায় হাত বোলাচ্ছে। মাথা তুলে তাকাতেই মাথার দিকে মাকে দেখতে পাই। সেখানে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, পাগলি মেয়ে, মায়েরা সবসময় সন্তানের পাশে থাকে। সন্তানের সব কাজকর্মে তাদের সঙ্গে থাকে মায়েরা। মা জাতি এমন একটা জাতি যারা সন্তানকে ছেড়ে কোথাও থেকেও শান্তি পায় না। মা জাতি একটু বেহায়া হয় রে, সন্তানের জন্য তারা সব করতে পারে। আমি সব সময় তোর সাথে আছি আমার পাগলি মেয়ে। কান্না নয়, সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর। খবরদার নিজেকে কখনো বেহায়া বলবি না।
এই বলে আস্তে আস্তে মিলিয়ে যান তিনি। আমি বালিশে মাথা গুজে নীরবে কাঁদতে থাকি। মনে হচ্ছে মা সত্যি সত্যি এসেছিল। তার কথাগুলো এখনো কানে বাজছে। তিনি বলে গেলেন। আমি এবার উঠে বসে পড়ি। মায়ের কথাটা মনে করে কান্নার নয়, সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা কর। আর কান্না করব না। সামনের বিপদটাকে তাড়ানোর চেষ্টা করব। এর জন্য ভালো হতে হলে ভালো হবে, বেহায়া হতে হলে বেহায়া হব। চোখের পানি মুছে উঠে দাঁড়াই আমি। ব্যাগ থেকে সুন্দর একটা শাড়ি বের করে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা গিয়ে বসে পড়ি আয়নার সামনে। আজ মনের মতো সাজবো। মা মারা যাওয়ার পর কখনো সাজা হয়নি আমার, কিন্তু আজ সাজবো। নিজের এত বড় পরিবর্তন দেখে নিজেই অবাক হই। সবশেষে চোখের কাজল দিয়ে উঠে দাঁড়াই আমি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিখুঁতভাবে দেখতে শুরু করি। সত্যি অনেক সুন্দর লাগছে আজ আমাকে। আমি দরজা খুলে বের হই রুম থেকে। বাবা সোফার মধ্যে বসে আছে কপালে হাত দিয়ে। আমি গিয়ে বাবার পাশে সোফাটায় বসতে বসতে বলি, বাবা তুমি কি কোনো কারণে চিন্তিত? হঠাৎ আমার কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকায় বাবা। আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে বেশ অবাক হয়েছে তিনি, সেটা বেশ বুঝতে পারছি। আমি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলি, চা খাবে না কফি? বাবা এবার সোফায় হেলান দিয়ে তার মুখের হাসিটা বজায় রেখে বলে, আমি কিচেনে যাই চা তৈরি করতে। কিচেনে চা তৈরি করতে করতে আমার আঘাত লাগা ক্ষত স্থানটায় গোসল করার সময় ব্যান্ডেজটা খোলার পর আর ব্যান্ডেজ করা হয়নি এখনো। আমি চা তৈরি করে নিয়ে বাবার সামনে বসে পড়ি। সিদ্ধান্ত নিয়ে ফেলি চা খেতে খেতে বাবাকে জানাবো ডিভোর্সের কথাটা। পরক্ষণেই আবার ভাবি তিনি খুব কষ্ট পাবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই যা হবার আমার উপর দিয়েই হোক। বাবাকে কষ্ট দেওয়ার মানে নেই। আমি বেহায়া হব, আমি পার্সোনালিটিহীন হব, তবুও বাবার যেন কোনো কষ্ট না হয়। আমি একটা কাপে চা ঢেলে এগিয়ে দিই বাবার দিকে। বাবা হাসি মুখে চায়ের কাপটা নিয়ে খেতে শুরু করে। আমিও একটা কাপে চা নিয়ে খেতে শুরু করি। খাওয়ার সময় বাবার সাথে নানা বিষয়ে অনেক কথা হয়। পরিশেষে জানতে পারি আজকে বউ আসবে না, সো আমাকেই রান্না করতে হবে। বাবা বাজারের পথে রওনা হয়ে পড়ে ব্যাগ নিয়ে। আমি ছাদে যাই আমার লাগানো গাছগুলো দেখতে। রাতের বেলা ছাদে যাওয়ার অভ্যাস আমার নেই বললেই চলে, তবুও আজকে আসলাম। বাবা বের হয়ে রিক্সা ডেকে তাতে চড়ে বসেন। রিক্সাওয়ালা চলতে শুরু করে। আমি ওপর থেকে সব দেখছিলাম। এমন সময় একটা কার এসে থামে আমাদের বাড়ির সামনে। কারটা যে নিদ্র সেটা বুঝতে পারছি, কিন্তু এত রাতে নিদ্র কেন সেটাই বুঝতে পারছি না। নিদ্র গাড়ির থেকে নেমে ভিতরে প্রবেশ করে। আমি তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করি। এক পর্যায়ে সোফায় বসে ঘরে এসে দেখি নিদ্র সোফার উপর বসে আছে। আমি তার দিকে যেতে বাজে গন্ধ পাই। সে যে ড্রিঙ্কস করেছে সেটা বুঝতে অসুবিধা হয় না আমার। সে এখানে অচেতন হয়ে পড়ে আছে। দ্রুত ভাবনা চলেছে আমার মাথায়। নিদ্রকে এই অবস্থায় দেখলে বাবা খুব কষ্ট পাবেন। তার একমাত্র মেয়ের জামাই কিনা রাত দুপুরে মদ খেয়ে মাতলামো হয়ে শ্বশুর বাড়ি আসে। এটা প্রত্যেকটা শ্বশুরের জন্যই কষ্টের। আমি তাড়াতাড়ি করে নিদ্রকে দাঁড় করে। নিদ্র আমার কাঁধে মাথা দিয়ে এলোমেলো পা ফেলতে থাকে। অনেক কষ্টে তাকে নিয়ে নিজের রুমে চলে আসি আমি। এখন একটাই চিন্তা, গাড়ি কোথায় রাখবো। এর মধ্যে এসে উপস্থিত হয় বাবা। তিনি গাড়িটা দেখে আমাকে জিজ্ঞেস করে, জামাই এসেছে? কোথায় ডাক? আমি আমতা করে বলি, বাবা ওনার খুব মাথা ব্যথা করছে, তাই এসে ঘুমিয়ে গেছে, কাল সকালে দেখা করিও। বাবা আর কোনো কথা না বলে বাজারের ব্যাগটা আমার হাতে দিয়ে চলে যায়। সেদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে আসি আমি। নিদ্রকে বিছানায় রেখে বালিশ নিয়ে শুয়ে পড়ি মেঝেতে। যখনই চোখকে ঘুমটা আসবে ভাব, তখনই নিজের ঘাড়ে কারো নিখুঁত স্পর্শ পাই আমি। ধীরে ধীরে নিঃশ্বাসের বাতাসটাও আরো প্রখর হতে থাকে আমার ঘাড়ের কাছে। আমি পেছনে তাকানোর চেষ্টা করতে ব্যর্থ হই। আমার পেছনে থেকে খুব জোরে করে ধরে আছে নিদ্র। এক পর্যায়ে সে আমার ঘাড়ে মধ্যে এলোপাতাড়ি চুমু খেতে শুরু করে। দু হাত দিয়ে কোলে তুলে নেয় আমাকে, তারপর শুয়ে দেয় বিছানার মধ্যে। আমি নিজেকে সারানোর চেষ্টা করেই চলেছি অদ্বিলগ্ন থেকে, কিন্তু শেষ পর্যন্ত ফল এসে দাঁড়ায় ওই ব্যর্থতা। নিদ্র এবার আমার উপর উঠে দু হাত দুই দিকে করে চেপে ধরে, তারপর মুখে আস্তে আস্তে এগিয়ে আনে আমার মুখের দিকে। এক পর্যায়ে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা ছুঁয়ে দেয়।
আমার শরীরের মধ্যে এক অজানা অনুভূতি শিহরণ বয়ে যায়। আমি আর মাথাটা কাত করে ফেলি যাতে নিদ্র আর কিস করতে না পারে। এবার নিদ্র তার এক হাত দিয়ে টেনে আমাকে বুকে জড়িয়ে নেয়, তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, অযথা বিরক্ত করছো আমাকে। আমার কাজ আমাকে করতে দাও। তার কথা শুনে মাথায় রাগ উঠে যায় আমার। শয়তান পোলা আমাকে থাপ্পড় মাইরা আবার আইছে ভাব জমাইতে। কিন্তু নিত্য হঠাৎ আপনি থেকে তুমি তো চলে আসলো কেন বুঝতে পারছি না। পরবর্তীতে আবার ভাবলাম সে তো এখন মাতাল, তাই হয়তো ভুলভাল বকছে। কাল মাতাল থেকে ভালো হয়ে বলবে আপনি ইচ্ছে করে আমার সাথে এসব করেছেন যাতে আমি আপনাকে ডিভোর্স দিতে না পারি। কিন্তু আপনার ধারণা ভুল, আমি আপনাকে ডিভোর্স দেবই দেব। সুতরাং আমি ভাবতে থাকি এখন কি করা যায়। এখনকার কথাটা নয়, পরবর্তী কথা ভাবতে হবে। এদিকে নিদ্র একাধারে আমার উপর রোমান্টিক অত্যাচার করেই চলেছে। আমি ভাবছি এখন তার সাথে শারীরিক সম্পর্ক হলে পরবর্তীতে বিশাল প্রবলেম হবে। যা বুদ্ধিও রীতি 8 মাস পর আমাদের ডিভোর্স হলে বাচ্চাটার কি হবে। এবার নিদ্র আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি কিভাবে একে নিজের রক্ষা করব। অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে নিদ্র শক্ত হাতের সাথে পেরে উঠি না। এবার অন্য বুদ্ধি বের করতে সেটা ভাবছি, কিন্তু কি বুদ্ধি। আমি এবার হঠাৎ করে নিদ্রকে নিচে শুয়ে দিয়ে উঠে পড়ি। নিদ্র কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে বলে, তুমি ভাবছো আমি এখন মাতাল? তোমার সাথে শারীরিক সম্পর্ক করলে ডিভোর্সের পর বাচ্চার কি হবে? আজকে আমি নিজে শারীরিক সম্পর্ক করে কাল সকালে উঠে ঠিকই চলে যাব তোমাকে দোষারোপ করে। এইসবই ভাবছো তাই না? আমি অবাক হয়ে নিদ্রর দিকে তাকাই। সে ঠিক আমার মনের কথাগুলোই বলছে। আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে নীরবে মাথা নাড়াই। নিদ্র এবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি এখন মাতাল নই, আমি সম্পূর্ণ ঠিক আছি। তার কথা শুনে আমি অবাক হয়ে তাকাই তার দিকে। তার মানে এতক্ষণ যে ইচ্ছে করেই এসব করছিল, কিন্তু সে তো আমাকে পছন্দই করে না। তাহলে এসব কেন করছিল? নিদ্র আমাকে বলতে শুরু করে, এখন তুমি ভাবছো আমি তো তোমাকে পছন্দ করি না, তাহলে এসব কেন করছি? তাহলে শোনো, আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি। এই বলে নিদ্র এসে আমার সামনে হাঁটু কেড়ে বসে পড়ে। তারপর পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে আমার দিকে এগিয়ে ধরে বলে, সত্যি এতদিন আমি তোমাকে নিয়ে যা যা ভেবেছি তা ভুলই ভেবেছি। আমি ভেবেছিলাম কিভাবে এত তাড়াতাড়ি কারো প্রেমে পড়ে যেতে পারে কেউ, কিন্তু আজ বুঝলাম তুমি ঠিকই ছিলে। এতদিন তোমাকে বেহায়া ভেবেছিলাম। আসলে আমি তখন বুঝিনি ভালোবাসা কে জিনিস। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমি তখন সেটা অনুভব করতে পারিনি। আজ বুঝতে পারছি। তুমি যখন চলে আসলে আমি রুমে আসতেই রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতে থাকে আমার। কিছুক্ষণ থাকার পর নিজেকে খুব একা মনে হয়। ঠিক তখনই বুঝতে পারি তোমার কষ্টটা। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারছি না, তেমনি তুমিও ভালোবাসার মানুষকে কাছে পেয়েও তাকে ছুঁতে পারছিলে না। তোমার বেহায়া হওয়ার কারণ বুঝতে পারছিলাম তখন। শেষ কথা, আমি এখন তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। অ্যান্ড আই লাভ ইউ। আমি অবাক হয়ে তার দিকে আসি নিদ্রর দিকে। কয়েক ঘন্টার মধ্যে একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন কেমনে সম্ভব সেটা বুঝতে পারছি না। নিদ্র হাঁটু গেড়ে আমার সামনে বসে আছে, রিংটা এগিয়ে ধরে। আমার মাথায় অনুভাবনা চলছে, এর যদি নদীর একটা প্ল্যান হয়ে থাকে তাহলে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার বা আমার সাথে সম্পর্ক করার, তাহলে আমার সেই পদে পা না দেওয়া উচিত হবে না। আর আমি ভুলে যাচ্ছি কেন একটা সময় আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে অপমান করেছিল। আমি তাকে অপমান করব না, কিন্তু তার উপর প্রস্তাবে রাজিও না। এসব ভাবনার পর আমি নিদ্রার হাত থেকে রিংটা নিয়ে তার হাতেই আবার দিয়ে দেই। তারপর নিজের মুখে রহস্যময় একটা হাসি দিয়ে এসে তার দিকে তাকিয়ে বলে, ভালোবাসা এতটা সোজা নয় মিস্টার নিদ্র। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভালোবাসা বোঝা যায় না। আমি একটা সময় আপনাকে ভালোবাসতাম, তখন আপনি আমাকে অপমান করতেন। এখন আমি চাইলে আপনাকে অপমান করতে পারি, কিন্তু করব না। আপনি কি ভালোবাসা মানে কি জানেন মিস্টার নিদ্র? কয়েক ঘন্টা নিজেকে একা মনে করা মানে ভালোবাসা নয়। ভালোবাসা হলো। এবার নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে থামিয়ে দেয়। আমি অবাক হয়ে তাকাই তার দিকে। নিদ্র তার হাঁটু ঝাড়তে ঝাড়তে আমাকে বলে, আমাকে ভালোবাসা মানে কি বোঝাচ্ছ? আমাকে, এই নিদ্র চৌধুরীকে? ওকে, ডান। ভালোবাসা কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং তাদের নাতি পুতি সহ সব কিছু তোমাকে বুঝিয়ে দেব আজকে। সাথে ভালোবাসার সংজ্ঞাটাও বলে দেব। এই বলে নিদ্র আমাকে ধরে ফেলে। নিজের অবস্থা সে ভালো পর্যায়ে না সেটা
ঢের আন্দাজ করতে পারছি আমি। নিদ্রা আমাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। আমি আর কোনো উপায় না পেয়ে তাকেই বলি, আজকে মেয়ে বলে আপনার মতো শক্তি নেই। আপনার শক্তি আছে দেখে আমার উপর জোর খাটাচ্ছেন, এর জন্য দাবি থাকবেন। নিদ্র তার ঝরঝরের সাদা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে, শক্তি আর বুদ্ধিটাই তো আমার অহংকার। আমি তার এই কথাটার মানে বুঝতে পারি না। এই মুহূর্তে নিদ্রার মোবাইলে একটা ফোন আসে। নিদ্র মোবাইল বের করে পকেট থেকে। আমি তার মোবাইল নাম্বারটা দেখে চমকে উঠি। ইংরেজি বড় বড় করে লেখা আছে, বেবি কেস। দ্রুত ভাবনায় চলতে শুরু করে আমার মগজ। নিদ্র অন্য একজনকে ভালোবাসে, তাহলে এতক্ষণ আমার সাথে নাটক করছিল। তাতে কি আমি তো এখন আর তাকে ভালোবাসি না। সে জাহান্নামে যাক। নিদ্র ফোন কেটে দিয়ে আমার দিকে তাকায়, তার চাহনি আর রাগী গলায় চিল্লিয়ে বলি, ভালোবাসেন একজনকে, সম্পর্ক করেন আরেকজনের সাথে? চরিত্রহীন লম্পট, দূর হন। আমার কথা শুনে নিদ্র প্রচণ্ড রেগে যায়। আমার কথা শুনে বেশ রেগে যায় নিদ্র। তার রাগের ভয় না পেয়ে উল্টো আমারও রাগ হয়। কিন্তু যখন বুঝতে পারি তার রাগের অবস্থান ভালো না, তখন আমার রাগটা কিছুটা হলেও কমে যায়। তবে সম্পূর্ণ নিদ্র আমার হাতে চিপে ধরে বেশ রাগী গলায় ফলে, কি বললে? কি বললে বলো? আমি চরিত্রহীন লম্পট? হ্যাঁ? এক ঝটকায় তার থেকে নিজের হাতটা রক্ষা করে বেশ রেগেই বলি, ভুল বললাম কোথায়? ঠিকই তো বলছি। একটু আগে হাঁটু করে বসে আমাকে ভালোবাসার আহ্বান করলেন, তার কিছুক্ষণ পরে দেখি ফোনে বেবি কে ফোন দিয়েছে। বলি, একজনকে ভালোবাসে আরেকজনের সাথে নাটক করার কি দরকার? আপনার কোনো উদ্দেশ্য থাকলে আমাকে বলুন, আমি চেষ্টা করব সমাধান করার, তবু অভিনয় করবেন না। আমার কথা শুনে যেন নিদ্র প্রচুর অবাক হয়, সেটা বুঝতে পারি তার হা করে চেয়ে থাকা মুখটা দেখে। নিদ্রের বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়, তারপর আমার দিকে তাকে তীক্ষ্ণ গলায় বলে, তুমি এই জন্য আমার প্রস্তাবে রাজি হচ্ছ না, হ্যাঁ? নাকি অন্য বিষয়ে? তার প্রশ্নতে মনটা খানিকটা এলোমেলো হয়ে যায়। ভাবনা চলে আসে আমি কি জন্য তার প্রস্তাবে রাজি হলাম না, কি কারণ। এবার আমি মনটাকে শক্ত করে বেশ শক্তভাবে বলি, দেখেন, আমার রাজি না হওয়ার পিছনে এটাও একটা বড় কারণ। তবে এটা বাদেও আমার একটা কারণ আছে, আমি সেগুলো বলতে চাই না। এতে আপনি কিংবা আমি ছোট হয়ে যাব। নিদ্র বেশ সময় নিয়ে তাকায় আমার দিকে, তারপর হো হো করে হেসে উঠে পাগলের মতো। এই মুহূর্তে হঠাৎ করে তার এই হাসির রহস্য বুঝতে পারি না আমি। বেশ অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। মনের মধ্যে 5 শব্দের একটা বাক্য উঠে আসি, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? আমি অবাক হয়ে নিদ্রার দিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় জিজ্ঞেস করি, আপনি পাগল হলেন নাকি? এভাবে হাসতেছেন কেন? আমার কথা শুনে আমার দিকে তাকায় নিদ্র। হাসির পরিমাণ কমে এসে হাসি মুখের মধ্যে বজায় রেখে বলে, পাগল তো তুমি। তার কথা শোনার সাথে সাথে আপনা আপনি মুখ দিয়ে বের হয়ে যায় আমি। নিদ্র এবার শান্ত সুরে বলে ওঠে, তুমি পাগল না হলে কেউ খালাকে প্রেমিকা ভাবে? আরে পাগল, বেবি কে এইচ মানে বেবি খালা। ALA এটা লিখতে পারিনি তখন। আর তুমি বেবি মানে অন্য কিছু ভেবে বসে আছো। বাদ দাও, আমি চলে যাচ্ছি, হ্যাঁ? আর কালকে যদি তুমি অফিসে না যাও তাহলে আমি রুষার জায়গাটাতে তোমাকে না অন্য একজনকে নেব। বাকিটা তোমার ওপর। আমি গেলাম। নিদ্র যাওয়ার জন্য পা বাড়িতে দরজার কাছে যেয়ে হঠাৎ আমি বলে উঠি, রাত তো অনেক হলো, এত রাতে যাবেন? আজকে থাকলে হয় না? আমার কথা শুনে মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকায় নিদ্র, তারপর আবার 2 পা এগিয়ে এসে বলে, আমার জন্য এই ভালোবাসাটা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমি থাকবো না, কারণ এখানে ডাবল বেড বা সোফা নেই। আর আমি সেদিন তোমার সাথে একসঙ্গে থাকবো যেদিন তুমি নিজে বলবে। চালাক প্রকৃতির ছেলে নিদ্র যে আমাকে বেশ বড়সড় একটা প্যাচে ফেলে দিয়েছে সেটা বুঝতে আর অসুবিধা হয় না আমার। আমিও বেশ চিন্তিত হয়ে পড়ি। নিদ্র রহস্যময় হাসি মুখ নিয়ে তাকিয়ে আছি। আমি বুঝতে পারছি নিদ্র থাকতে বলবো নাকি যেতে। এত রাতে গ্রাম থেকে শহরে যেতে দেওয়া ঠিক হবে না, সেটা আমি জানি, কিন্তু তার সাথে একসাথে থাকতেও পারবো না। অবশেষে আমি সিদ্ধান্ত নেই আমি মেঝেতে থাকবো আর সে বিছানায়। আমার মনের কথা তাকে জানলে সে বেশ কড়া গলায় জানিয়ে দেয়, তোমার বাড়িতে এসে তোমাকে মেঝেতে রেখে আমি বিছানায় থাকবো এটা ভালো দেখায় না। তার চেয়ে আমি যাই বরং। এই বলে সে পা বাড়াতেই হুট করে আমি বলে উঠি, ওকে আসেন, মাঝে কোলবালিশ দিয়ে রাখবো।
বলার সাথে সাথে এসে বিছানায় শুয়ে পড়ে নিদ্র। লাইট অফ করতে করতে বলে আমি নিষেধ করে দেই, কিন্তু তিনি বেশ কড়া গলায় আমাকে জানিয়ে দেয় লাইট জ্বালানো থাকলে তার ঘুম অসম্ভব, সো লাইট বন্ধ করতেই হবে। জোরজস্তি করে শেষ পর্যন্ত লাইট অফ করে দেয় নিদ্র। অন্ধকারের মধ্যে একটা ভয় আসে মনের মধ্যে, এই মনে হয় নিদ্র ঝাঁপিয়ে পড়লো আমার উপর, কিন্তু আমার মনের ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার জন্য পূর্ব আকাশে দেখা যায় সূর্যি মামা। বেশ খানিকক্ষণ পর ঝকঝকে হয়ে ওঠে চারদিক। আমি বিছানায় থেকে উঠে নিদ্রর দিকে তাকিয়ে বড় সড় রকমের একটা ক্রাশ খেয়ে ফেলি। ও মাই গড, সারা জীবন শুনেছি মেয়েদের ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর দেখায়, এখন দেখছি ছেলেদের ঘুমন্ত অবস্থায় এত সুন্দর দেখায় সেটা জানতাম না। আমি একদৃষ্টি তাকিয়ে থাকি নিদ্রর দিকে। তাকিয়ে থাকার এক পর্যায়ে জেগে ওঠে নিদ্র। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, গুড মর্নিং। আমি খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে গুড মর্নিং বলে চলে যায়। নিদ্র আমার লজ্জা পাওয়ার কারণ না বুঝে উঠে ওয়াশরুমে যাই ফ্রেশ হতে। আমি বাইরে বের হয়ে দেখি বাবা টেবিলে বসে আছে, তার সামনে নাস্তা এনে দিচ্ছে বুয়া। আমি আর ওদিকে না গিয়ে আবার রুমে চলে আসি। রুমে এসে দেখি নিদ্র এখন ওয়াশরুমেই রয়েছে। আমি ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ চলে যায় নিদ্রের মোবাইল ফোনটার দিকে। ওয়াশরুমের দরজার দিকে তাকে মোবাইল হাতে তুলে নিই আমি। লক করার এই দেখে তাড়াতাড়ি গ্যালারিতে চলে যায়। সেখানে বেশ কয়েকটা অ্যালবাম দেখতে পাই, তার মধ্যে একটা অ্যালবাম আমার নজর আটকে যায়। আগ্রহ নিয়ে ভিতরে যাই আমি। সেখানে অনেক বিদেশি মানুষের ছবি। আমি অবাক হয়ে দেখতে থাকি সব। শেষের দিকে কয়েকটা ছবি থেকে চমকে উঠি আমি। আমার ঘুমন্ত পিক চিলের মতো ছো মেরে আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় নিদ্র। তারপর পকেটে পুরে ধীর গলায় ঘোষণা করে, আমি যাব নাকি তোমার জন্য বসে থাকবো? আমি কোনো কথার উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। নিদ্রের ফোনে নিজের ছবি দেখে কেন জানি খুশি খুশি লাগছে। আমি নাচতে নাচতে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুমের মধ্যে নিদ্র নেই। আন্দাজ করে নেই সে আমাকে রেখে চলে গেছে বাহিরে। আমি এবার বাইরে চলে আসি। বাইরে এসে দেখি বাবা আর নিদ্র নাস্তা করছে আর গল্প করছে। আমি যেতে বাবা বেশ রেগে আমার দিকে তাকায়। তার এই রাগার কারণটা বুঝতে পারি না আমি বসার সাথে সাথে বাবা বেশ রেগে বলে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ছি, জামাই এত বলার পরও তোর চাকরি করাই লাগবে? বিয়ের পরেও চাকরি করতে চাস তুই? ছি। ও হঠাৎ বাবার কি হলো বুঝতে পারছি না। আমি কিছু বলে ওঠার আগে নিদ্র বলে, বাবা থাক না, আমাদের অফিসে তো সমস্যা নেই। নিদ্রের কথা শুনে বাবা রাগটা কিছুটা কমে যায়। আমি মনোযোগে নাস্তা শেষ করে রুমে এসে অফিসের জন্য রেডি হই। নিদ্র রেডি হয়ে নেয়। এই রেডি বলতে কালকে যেগুলা পরে এসেছিলাম সেগুলো পরে নেই। তারপর দুজনে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হই অফিসের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি নিদ্রর উদ্দেশ্য করে বলি, আমি এসেছি, আপনিও বেশমের মতো আমার পিছন পিছন চলে এসেছেন। আমার কথাটা শুনে আমার দিকে তাকায় নিদ্র, তবে এখন তার চোখে কোনো রাগ কিংবা কষ্ট কিছুই নেই। তার বদলে রয়েছে আলাদা এক চাহনি। আমি বুঝতে পারি না এটা কিসের চাহনি। নিদ্রের কথা না বলে সামনের দিকে তাকে গাড়ি চালাতে থাকে। আমি বুঝতে পারছি না কথাটা বলা আমার ঠিক হলো কিনা। মাঝপথে গিয়ে নিদ্রা আমার দিকে তাকিয়ে বলে, আজকে আমি নিদ্র চৌধুরী বলছি, আর জীবনেও তোমাদের বাড়িতে আমার পা পড়বে না। যদি পড়ে সেই দিনই আমার মৃত্যু হবে, কথাটা মনে রেখো। নিদ্রের কথা শুনে অবাকে শেষ পর্যায়ে চলে যাই আমি তাকে উদ্দেশ্য করে বলি, সরি, ভুল হয়ে গেছে। নিদ্র মুচকে একটা হাসি দিয়ে বলে, নিদ্র চৌধুরী কথা ঘোরায় না। আজ থেকে তোমাদের বাড়ির কথা আমার সামনেও তুলবে না, কখনো না। আমি বুঝতে পারছি কতটা ভুল করে ফেলেছি, কিন্তু এখন কি করব? তাকে যদি নিয়ে যেতে না পারি কখনো, তাহলে গ্রামের মানুষ কান ফুসফুস কথাতে বাবা মরে যাবে। বেশ বড়সড় একটা চিন্তা আসে মনের মধ্যে। এর মধ্যে আমরা অফিসে পৌঁছে যাই। নিদ্র আমাকে নামিয়ে দিয়ে গাড়ি পার করে আসে। তারপর দুজনে একসাথে অফিসে প্রবেশ করি। অফিসে প্রবেশ করতে আমার উপর পড়তে শুরু করে অনেক কিছু। কি হচ্ছে বুঝতে পারি না আমি। নিদ্র হাসি মুখে তাকায় চারদিকে। অফিসের মধ্যে প্রবেশ করতে সবাই আমাদের দিকে পার্টি স্প্রে নিক্ষেপ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে দুজনকে ভর্তি করে দেয় স্প্রে করে। আমি অবাক হয়ে নিদ্রার দিকে তাকিয়ে আছি। নিদ্রার ঠোঁটের কোণে এক প্রকার অন্যরকম হাসি বিরাজ করছে। এই মুহূর্তে তার হাসির কারণটা বুঝে উঠতে পারছি না আমি। এবার আমার সামনে এসে দাঁড়ায় শুটকি আকৃতির মেয়ে রুষা। তার অবস্থা আমাদের চেয়ে আরো বেশি শোচনীয়। তার সমস্ত শরীর ভর্তি স্প্রে গোলগুলো। আমি এবার চোখ পিটপিট করে চারদিকে তাকাই। উপস্থিত সবাই মনোভাব একটু আন্দাজ করার চেষ্টা করি।
এই মুহূর্তে নিদ্র রুষার হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। আমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না, বুঝতে পারছি না আমি যদি নিদ্রকে ভালোই না বাসি তাহলে সে কি করে না করুক এটা আমার কি, কিন্তু আমার ভালো লাগছে না কেন? তার মানে কি আমি নিদ্রকে ভালোবাসি? ধুর। নিদ্র রুষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের একটা সঙ্গ দিতে চলেছি। এতে অনেকের মনে খুশিও হবে, আবার অনেকে আবার কষ্টও পেতে পারো। আর তার মধ্যে একজন আপনি, মিসেস মিহিমা। নিদ্র কথার আগা কিংবা মাথায় কিছুই বুঝতে পারি না আমি। নিদ্র কি এমন কথা বলতে চলেছে যে আমি খুব কষ্ট পাবো? তার মানে কি নিদ্র রুষাকে ভালোবাসে? কথা বলবে না না কি ভাবছি এসব? নিদ্র আবার বলতে শুরু করে, গাইস, আজকে মিস রুষা আমাদের অফিস থেকে চলে যাচ্ছে। যারা যারা রুষাকে ভালোবাসতেন তাদের জন্য কষ্টের, আর যারা যারা রুষাকে ভালোবাসতেন না তাদের জন্য আনন্দের। আর মিসেস মিহি, আপনি তো রুষাকে পছন্দ করতেন, তাই না? তাহলে নিশ্চয়ই আপনারও কষ্ট হচ্ছে। নিদ্রের কথা শুনে আমি রুষার দিকে তাকাই। রুষা এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। আমি মুচকি এসে বলি, অনেক মিস করবো তোমাকে। রুষাও এবার আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। নিদ্র এবার দৃঢ় গলায় ঘোষণা দেয়, আর গাইস, আজকে অফিসে কোনো কাজ হবে না। আমরা কেক কাটবো, তারপর রুষাকে বিদায় জানিয়ে যে যার মতো চলে যাব। সবাই নিদ্রর কথাতে রাজি হয়ে যায়। এই মুহূর্তে হাসি মুখে কেক নিয়ে ভিতরে প্রবেশ করে রহিম মিয়া। কেকটা রুষার সামনে টেবিলটায় রেখে হলদে দাঁতগুলো বের করে বলে, ম্যাডাম একটা কাইটা লন। রুষা তার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। তারপর আমাকে এগিয়ে আসতে বলে। আমি এগিয়ে গেলে নিদ্রেও এগিয়ে আসে। তারপর রুষা কেক কাটতে শুরু করে। তার দুপাশে দাঁড়িয়ে আছে আমি আর নিদ্র। রুষা কেক কেটে প্রথমে নিদ্রকে খাইয়ে দেয়। নিদ্র তারপর তাকে খাইয়ে দেয়। এরপর রুষা আমাকে খাইয়ে দেয়, আমি তাকে খাইয়ে দিই। তারপর এক এক করে সবাইকে খাইয়ে দেয় কেক রুষা। এই মুহূর্তে অফিসে প্রবেশ করে নিদ্রর বাবা হালিম চৌধুরী। রহিম মিয়া দৌড়ে যায় তার কাছে। তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম করতে ধরলে তিনি রহিম মিয়াকে তুলে দাঁড় করিয়ে দেয়। তারপর হাসি মুখে বলে, কি খবর রহিম, কেমন আছো? খুশিতে বের হয়ে পড়ে রহিম মিয়ার হলদেটে দাঁতগুলো। সে হালিম চৌধুরীর উদ্দেশ্য করে বলে, আর ভালোই আছি, আপনি কেমন আছেন? হালিম চৌধুরীর হাসি মুখে বলে, ভালো। এবার তিনি এগিয়ে যায় রুষার সামনে। রুষা তাকে সালাম দেয়। তিনিও সালামের জবাব নিয়ে নিদ্রর দিকে তাকিয়ে বলে, যা করার তাড়াতাড়ি কর, আমার একটু অন্য জায়গায় যেতে হবে। নিদ্র এবার রহিম মিয়াকে জিনিসটা নিয়ে আসতে বলে। রহিম মিয়া হাসতে হাসতে রওনা হয়ে পড়লো। নিদ্রের বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে আস্তে করে বলে, বৌমা কেমন কাটালে বাবার বাড়িতে? আমি মুচকি হেসে বলি, একটা দিনও ভালোভাবে থাকতে পারলাম না বাবা। আমি পৌঁছে কিছুক্ষণ পরেই উনি হাজির। আর আজকে তো ভয় দেখিয়ে নিয়ে এলেন, বললেন আজ না আসলে চাকরি শেষ। আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন হালিম চৌধুরী। তারপর আস্তে করে বললেন, ভালোই করেছো, তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। জোরে জোরে মিউজিক বাজানোর কারণে আমাদের দুজনের কোনো কথাই অন্য কেউ শুনতে পাবে না। রহিম মিয়া দুবার ধরে বিশাল এক বক্স নিয়ে আসে। বক্সের রঙিন পেপার দিয়ে মোড়ানো রয়েছে। নিদ্র এবার তার বাবাকে বলে গিফটটা রুষার হাতে তুলে দেওয়ার মধ্যে সবাই তাকে বিদায় জানাবে। ছেলের কথা মতো হালিম সাহেব গিফট তুলে দেয় রুষার হাতে। তারপর এক এক করে সবাই তাকে বিদায় জানায়। হালিম সাহেব এই মুহূর্তে ওখান থেকে চলে যায়। বাকি সব কাজ শেষ করে দুপুরের মধ্যে বাসার পথে রওনা হই আমি আর নিদ্র। দুজনেই ঘেমে একাকার হয়ে আছি। মুখে চুলে জড়ি লেগে একাকার অবস্থা। গাড়ি চালাতে চালাতে নিদ্র হাসি মুখেই বলে, বিকেলে পার্কে যেতে চাই, যাবে? আমি নিদ্রের দিকে তাকিয়ে কড়া গলায় বলি, না। আমার না উত্তর শুনে যেন নিদ্রের মধ্যে বিন্দু মাত্র প্রতিক্রিয়া হয়নি, সেটা বেশ বুঝতে পারছি। নিদ্র হাসি মুখে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে রাস্তার পাশে একটা আইসক্রিমের দোকান চোখে পড়ে আমার। আমি নিদ্রের গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে পড়ি। নিদ্র বেশ কড়া গলায় বলে সাবধানে যেতে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়ি সেখানে। নিদ্র গাড়িটা সাইড করতে যাই। এই মুহূর্তে আমার চোখ আটকে যায় একটা দৃশ্যের দিকে। আমি কি দেখছি? সেই লোকটা মানে পাগল লোকটা। ফ্ল্যাশব্যাক। মিহিমা, ডিসিনির উপর কয়েনটা নিয়ে গিয়ে দিয়ে আয় তো ওই ফকিরটাকে। রান্নাঘর থেকে বেশ কড়া গলায় বলে আমার আম্মু। আমি আম্মুর কথা অনুযায়ী ভিক্ষা দিতে গেলে ওই লোকটা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে আমার সাথে। আমি
স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটা আমাদের বাড়ির দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। আমি অবাক হয়ে লোকটাকে দেখি। লোকটা আমার দিকে তাকিয়ে বেশ ভয়রীতি নিয়ে বলে, সাবধান, কালকে এই বাড়ির একজন মারা যাবে, কালকে। এই বলে সে ভিক্ষা না নিয়ে পালিয়ে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে পাগল ভেবে সে চিন্তা মাথা থেকে উড়িয়ে দেই। কিন্তু পরের দিনে আমার মা মারা যায়, তখনই বলছিলাম উনি পাগল নন। বর্তমান তোমার নিদ্রর গাড়ি সাইড করে এসে দাঁড়ায় আমার সামনে। আমি এই লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা এবার আমার দিকে তাকায়। আমি তাকে দাঁড়াতে বলে সে দৌড়ে পালায়। আমি সেই ব্যাপারটা নিয়ে না ভেবে আইসক্রিমওয়ালার দিকে রওনা হই। আমার পাশে যে নিদ্র আছে সেটা ভুলে যাই। আমি রাস্তার পার হতে ধরে নিদ্র পেছন থেকে খুব জোরে একটা চিল্লানি দেয়। আমি ঘুরে তাকে দেখতে পাই একটা ট্রাক এগিয়ে আসছে আমার দিকে। আমার শরীরের সব অন্ত্র প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে থাকে। এই মুহূর্তে তাকে দেখি নিত্য দৌড়ে আসছে আমার দিকে। ট্রাকটা অনেক কাছে চলে এসেছে আমি অনেক নড়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে। আমি ভয়ে চোখটা বন্ধ করে নেই। অপেক্ষা করতে থাকি কখন ট্রাকটা পিষে দিয়ে চলে যায়। হো হো কোন ফুল তুমি শুলে বলো, এই ফুল সজ্জায় স্বপ্নের লাশে কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো খুঁজে হাসি মুখ, দেখি জলে সে চিতায়। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার।